আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকের ক্লাসে স্বাগতম। আজকে বেসিকলি প্রিপোজিশন নিয়ে আমরা কিছুটা পড়াশোনা করার ট্রাই করব। আশা করি আপনার একটা ভালো প্র্যাকটিস হবে। চলেন, প্রথমে দুটা কোশ্চেন দেখা যাচ্ছে, আপনি এই প্রশ্নগুলির মধ্যে পড়ে ফেলার কথা। এগুলো সব বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেন। প্রথম দুটো প্রশ্ন দেখেন ভাই, লেখা আছে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, কি হবে আপনার? দেন আর ইউ ডুইং এনিথিং স্পেশাল ড্যাশ দ্য উইকেন্ড। একটু ট্রাই করেন, আপনার প্রয়োজন মতো একটু পজ করেন, আমার সাথে আনসার মিলান ভাই। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, তোমার ঘড়ি অনুসারে কটা বাজে। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, তোমার ঘড়ি অনুসারে কটা বাজে। একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাটার্নটা একটু পড়েন, রিডিং পড়ে রাখেন, আপনাকে হেল্প করবে ভাই। আপনি কারেকশন আকারে এমন প্রশ্ন পেতে পারেন লাইক হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ অথবা হোয়াট দ্য টাইম ইজ ইউর ওয়াচ, মানে এরকম ঘুরে ফিরে আপনার প্রশ্ন করবে। ফলে রিডিং পড়েন, আপনি মানে উপকার পাবেন রিডিং পড়ার এই হ্যাবিটটা থেকে। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, সেখানে ওয়াচটা নিশ্চয়ই নাউন, বুঝতে পারছি ঘড়ি বোঝাচ্ছে। যদি ওয়াচ শব্দটা আবার ভার্ব হয় লাইক আই ওয়াচ আ মুভি, আমি একটা মুভি দেখি, এমন কিছু একটা। সেকেন্ড প্রশ্ন আসেন, অ্যাগেন এটা ইন্টারোগেটিভ মোডের প্রশ্ন। আর ইউ ডুইং, দেখেন আমরা এই পয়েন্টটা জানি, WH ওয়ার্ড দিয়ে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় ওই প্রশ্নের উত্তরে আমরা কিছু না কিছু একটা বলতে হয়। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, আপনি বলতে পারবেন ইয়েস অথবা নো, না, আপনি বলতে হবে 5টা বাজে 7টা বাজে। অন্যদিকে আমরা যদি মানে অক্সিলারি ভার্ব যেটাকে বলি, আমি যার ওয়াজার, এগুলো দিয়ে যখন আমরা প্রশ্ন করি তখন এটা দ্বারা কিন্তু মানে ইয়েস নো দিলে উত্তর হয়ে যায়। যেমন আর ইউ ডুইং এনিথিং স্পেশাল ড্যাশ দ্য উইকেন্ড, তুমি কি এই সময় কিছু করো, ইয়েস অর নো। তাহলে আর ইউ ডুইং এনিথিং স্পেশাল কি লিখবেন, অ্যাট দ্য উইকেন্ড। এখন প্রশ্ন করতে পারবেন না স্যার কেন ইন দ্য উইকেন্ড লিখলে অসুবিধা কি ভাই, এটা একটা এক্সপ্রেশন ইংলিশের। আপনি অ্যাট যখন কোনো বই ধরে প্রিপোজিশন পড়বেন বা পড়েছেন তখন দেখবেন ভাই অ্যাট দ্য উইকেন্ড, অ্যাট দ্য পার্টি, অ্যাট দ্য কনসার্ট, এমন কিছু পয়েন্ট আছে যেগুলো আপনার খুব বেশি বুঝাবুঝির কিছু না, আপনি পড়ে যাবেন অ্যাট দ্য উইকেন্ড। তাহলে আর ইউ ডুইং এনিথিং স্পেশাল অ্যাট দ্য উইকেন্ড মানে তুমি সপ্তাহান্তে, যেটাকে বলি আমরা সপ্তাহে ছুটির দিন তুমি স্পেশাল কিছু করতেছো বা করবা, এমন কিছু বোঝাচ্ছে। ওকে ভাই, দেন 3-4-এ আসেন। দ্য ইন্টেলেকচুয়াল ক্যান নো লঙ্গার বি সেইড টু লিভ ড্যাশ দ্য মার্জিনস অফ সোসাইটি। দ্য ইন্টেলেকচুয়াল ক্যান নো লঙ্গার বি সেইড টু লিভ ড্যাশ দ্য মার্জিনাল সোসাইটি, মানে ইন্টেলেকচুয়াল ব্যক্তিরা ক্যান নো লঙ্গার বি সেইড টু লিভ, তাদেরকে বলা যায় না যে আপনারা ওই সমাজের মার্জিনের উপরে চলেন, মানে মার্জিনের উপর দিয়ে চলেন, আপনাদের ইচ্ছা মতো চলেন, বিষয়টা এরকম না। দেন আই কাউন্ট ড্যাশ ইউর হেল্প, কি হতে পারে ভাই? উত্তর এখানে হবে দ্য ইন্টেলেকচুয়াল ক্যান নো লঙ্গার বি সেইড টু লিভ বিয়ন্ড দ্য মার্জিনস অফ সোসাইটি, মানে ওনাদেরও নিশ্চয়ই সোসাইটির মার্জিন মেনেই চলতে হয়, তাই না? দেন এই জন্য আমরা বলছি বিয়ন্ড দ্য মার্জিনস অফ সোসাইটি, মানে ওনারা সোসাইটির মার্জিন উপর দিয়ে চলতে পারবেন না, মানে ওনাদের কোনো নিয়ম কারণ নাই, আইন কারণ নাই, বিষয়টা এরকম না। আই কাউন্ট আপন ইউর হেল্প, কাউন্ট আপন ইউর হেল্প মানে কি, নির্ভর করি। আই ডিপেন্ড অন ইউর হেল্প, আই রিলাই অন ইউর হেল্প, আই ব্যাংক অন ইউর হেল্প, আই অ্যাক্ট অন ইউর হেল্প, এমনটা বোঝায়। মানে নির্ভর করা অর্থে ওয়ার্ডগুলোর পরে কিন্তু আমরা অন ব্যবহার করি। এখন বলবেন স্যার আপন লিখলেন কেন ভাই? অনের চেয়ে আপনটা একটু বেশি ফর্মাল, পরীক্ষা এমন দেখা যায়, দ্যাটটা বোধ কোয়েশ্চেন। লাইক যদি পরীক্ষা আসে আপনার জন্য আই কাউন্ট ড্যাশ ইউর হেল্প, অপশনে অনও আছে আপন আছে, আপনি কি লিখবেন? খেয়াল রাখেন তখন আপন লিখবেন, আপনটা মোর একাডেমিক। আই কাউন্ট আপন ইউর হেল্প, আমি তোমার হেল্পের উপর নির্ভরশীল। যদিও কোনো মানুষের হেল্পের উপর নির্ভরশীল থাকা কোনোভাবেই আমার আপনার জন্য ঠিক না। হেল্প শব্দটা এখানে নাউন, যদি হেল্পটাকে আমরা ভার্ব আকারে ইউজ করে থাকি। কোয়েশ্চেন 5-6 আসেন। দ্য মিনিস্টার অ্যারাইভড ড্যাশ আর ডিসিশন লাস্ট নাইট। লাস্ট নাইট আছে, বাক্যটা পাস্ট টেন্সে হবে, আপনি এটা বুঝেন। অ্যারাইভ মানে পৌঁছা, মানে কোথাও পৌঁছা হতে পারে, আবার কোনো সিদ্ধান্ত নেওয়া বোঝাচ্ছে এখানে। অ্যারাইভ ড্যাশ আর ডিসিশন, এটা একটা কোলেকশন ইংলিশে আমরা ব্যবহার করি, একটা এক্সপ্রেশন আকারে ইউজ করি। রিডিং পড়ার হ্যাবিট থাকলে আপনি অটোমেটিকলি এর উত্তর পেয়ে যাবেন, গ্রামাটিক্যাল পয়েন্ট চিন্তাই করা দরকার হবে না। অ্যান্ড দেন মাই ফ্রেন্ড অলওয়েজ গোজ হুম, আমার বন্ধু সবসময় বাড়িতে যায়। গোজ টু হুম বলাই যাবে না ভাই, রিডিং পড়েন আপনারা অটোমেটিকলি পারবেন। এই প্রশ্ন আবার আসতে পারে এবং আসছেও বটে। মাই ফ্রেন্ড অলওয়েজ গোজ টু হুম লিখতে কিন্তু মন চাইবে, বাড়িতে যায় তার মানে গোজ টু হুম। বিদেশে গোজ টু অ্যাব্রোড বলতে আমাদের খুব মন চায়, বাট হুম আপনারা জেনে থাকবেন হুম
অ্যাব্রোড, হিয়ার, দেয়ার, এদের আগে কিন্তু প্রিপোজিশন লেখা যায় না। প্রিপোজিশন টুটা তো অবশ্যই লিখতে পারছি না, আমরা জানি। কোথাও যাচ্ছি, আই এম গোয়িং টু অ্যাব্রোড বলা যাবে না, কি বলতে হবে? আই এম গোয়িং অ্যাব্রোড। বিদেশে আছে, আই এম ইন অ্যাব্রোড বলতে মন চায় না ভাই, বলতে হয় আই এম অ্যাব্রোড। তাহলে আই এম গোয়িং টু অ্যাব্রোড বলবো না, কি বলবো? আই এম গোয়িং অ্যাব্রোড। হ্যাঁ, আপনি বিদেশের কোন একটা স্পেসিফিক দেশে যেতে চান, আপনি তখন বলবেন স্পেসিফিক দেশটারে টু দিয়ে, লাইক আই এম গোয়িং টু ক্যানাডা, আই এম গোয়িং টু অস্ট্রেলিয়া। তাহলে আপনি বিদেশ যখন আসবে, মানে অ্যাব্রোড শব্দটা যখন আসবে, আপনি কিন্তু টু লিখতে পারবেন না। অন্যদিকে আপনি টু লিখবেন যদি কোনো লোকেশনে হয়, লাইক আপনি লিখছেন আই এম গোয়িং টু ক্যানাডা। পরীক্ষা প্রশ্ন আসছে এরকম যে তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? কি হবে উত্তর? হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? টু কক্সবাজার। পরীক্ষা এটাও আসছে, তুমি কি কখনো সুন্দরবন গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু সুন্দরবন। আবার পরীক্ষা এটাও আসছে, তুমি কি কখনো বিদেশ গিয়েছো? এর উত্তর কি হবে ভাই? উত্তর হবে হ্যাভ ইউ এভার বিন অ্যাব্রোড। তখন টু লিখবেন না। তাহলে তুমি কখনো বিদেশ গিয়েছো, ইংলিশ কি? হ্যাভ ইউ এভার বিন টু অ্যাব্রোড লিখা যাবে না, লিখতে হবে হ্যাভ ইউ এভার বিন অ্যাব্রোড। ফলে খেয়াল রাখেন ভাই, হোম, অ্যাব্রোড, হিয়ার, দেয়ার, এদের আগে আমরা প্রিপোজিশন টুটা লিখতে পারছি না, যদি টুটা লিখতে আমাদের খুব মন চাইতে পারে। ফুট, কি লিখবেন ভাই ফুটের আগে? মানে পায়ে হেঁটে কেউ কোথাও যায় বোঝাতে আমরা কি লিখি? আসেন, উত্তর হবে আমাদের দ্য মিনিস্টার অ্যারাইভড অ্যাট আ ডিসিশন। এই যে অ্যারাইভ অ্যাট আ ডিসিশন, এটা একটা এক্সপ্রেশন আমরা ইউজ করি, মানে কোনো সিদ্ধান্তে পৌঁছা। তাহলে দ্য মিনিস্টার অ্যারাইভড অ্যাট আ ডিসিশন, একটা সিদ্ধান্তে পৌঁছেছিলেন লাস্ট টাইম, গত রাতে। অ্যান্ড দেন 6 নম্বরে মাই ফ্রেন্ড অলওয়েজ গোজ হোম, আমার বন্ধু সবসময় বাড়িতে যায় অন ফুট, পায়ে হেঁটে। হ্যাঁ, বাড়ি হয়তো কাছাকাছি, অথবা উনি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে আছেন। 7-8 আসেন ভাই, 7-8 খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 7 নম্বর প্রশ্নের মতো একটা প্রশ্ন আপনাদেরকে আগেও দেখিয়ে এসেছিলাম, তবে আগেরটার এটার মানে ভিন্নতা আছে। বলেছিলাম আপনাদেরকে এন্ট্রাস্ট শব্দটার সাথে প্রিপোজিশন টুও হতে পারে, উইথও হতে পারে। কখন কোনটা? যারা আমাদের পয়েন্টটা ক্লিয়ারলি শুনেছেন তারা পারবেন। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, পার্ট। PART, পার্ট শব্দটা ভার্ব, অর্থ ত্যাগ করা, অথবা কোনো কিছু ত্যাগ করা, অথবা কাউরে বিদায় দেওয়া, এমনটা বোঝায়। এই পার্ট শব্দের সাথে প্রিপোজিশন দুটো হয়, আইদার ফ্রম অর উইথ। কখন কোনটা সেটা আমি বলে দিব, আপনারা একটু নিজের মতো করে পজ করেন, চিন্তা করেন, লিখেন, আসেন উত্তর দেখাই। এখানে আমরা লিখতে হবে, আমরা বলেছিলাম ভাই এন্ট্রাস্ট মানে হলো কাউকে বিশ্বাস করে, কারো উপর আস্থা রেখে কোনো দায়িত্ব দেওয়া। তো এন্ট্রাস্ট ভার্বের পর আমরা টু লিখবো যদি তারপর ব্যক্তি থাকে, মানে এন্ট্রাস্টের পর যদি ব্যক্তি থাকে তখন এন্ট্রাস্টের পর আমরা প্রিপোজিশন টু লিখবো। আর এন্ট্রাস্টের পর যদি ব্যক্তি না থাকে, কোনো একটা অন্য কোনো বিষয় থাকে, কোনো একটা কাজ থাকে, কোনো একটা বস্তু থাকে, তখন আমরা কি লিখবো ভাই? উইথ লিখবো। তাহলে দেখেন এখানে আমরা উইথ লিখছি, এর পারপাস কি? এন্ট্রাস্টের পরে কিন্তু ভাই কোনো ব্যক্তি নাই। তাহলে দ্য এন্ট্রাস্টেড উইথ দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কেল। আঙ্কেল আছে মানে কিন্তু ব্যক্তি আছে, বিষয়টা এরকম না, তাদের আঙ্কেলের যত্নে, যত্নটা হলো মূল পয়েন্ট। কেমন? তাহলে দ্য চিলড্রেন ওয়ার এন্ট্রাস্টেড উইথ দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কেল। তাহলে এন্ট্রাস্টেড পর যদি আপনি ব্যক্তি দেখেন টু লিখবেন, ব্যক্তি ছাড়ানো কিছু দেখেন তখন আপনি কি লিখবেন? উইথ লিখবেন, যেমনটা আমরা লিখলাম। পার্ট ফ্রম, এটাও খেয়াল রাখেন ভাই, পার্ট ফ্রম হিজ ফ্রেন্ডস ইন টিয়ার্স, মানে হি পার্টেড ফ্রম হিজ ফ্রেন্ডস ইন টিয়ার্স। সে কান্নারত অবস্থায়, মানে কাঁদতে কাঁদতে তার বন্ধু থেকে বিচ্ছিন্ন হয়ে, বন্ধুরে ত্যাগ করছে, এমনটা বোঝাচ্ছে। আমরা জানি ভাই পার্ট ফ্রম সামওয়ান, খেয়াল করেন, পার্ট ফ্রম সামওয়ান, পার্ট উইথ সামথিং, কি বলছি এটা না? পার্টের পর আপনি ফ্রম তখন লিখবেন যদি দেখেন তারপর ব্যক্তি আছে, মানে পার্টের পর যদি ব্যক্তি থাকে আপনি পার্টের পরে প্রিপোজিশন ফ্রম লিখবেন। অন্যদিকে পার্টের পর উইথ লিখবেন কখন? যদি দেখেন বস্তু আছে, লাইক আই ক্যান পার্ট উইথ মাই মার্কার। এই মার্কার ছাড়া চলতে পারে, অন্য একটা মার্কার আমার হাতে আছে, এটা বুঝাচ্ছি আর কি। তাহলে কোনো কিছু ত্যাগ করা বোঝাতে আমরা পার্ট উইথ সামথিং লিখি, আই ক্যান পার্ট উইথ মার্কার, আই ক্যান পার্ট উইথ কোনো একটা জিনিসপত্র। অন্যদিকে আই ক্যানট পার্ট ফ্রম মাই স্টুডেন্টস, মানে আমার স্টুডেন্টদেরকে আমি ত্যাগ করতে পারি না। তাহলে পার্ট ফ্রম সামওয়ান, মানে আপনি পার্টের পর যদি ব্যক্তি দেখেন তখন ফ্রম লিখবেন ভাই, পার্ট ফ্রম সামওয়ান। আর পার্ট উইথ কোনো একটা বস্তু, ব্যক্তি না। তাহলে এখানে উত্তর হচ্ছে কি ভাই? হি পার্টেড ফ্রম হিজ ফ্রেন্ডস ইন টিয়ার্স। প্রথমটা দ্য চিলড্রেন ওয়ার এন্ট্রাস্টেড উইথ দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কেল। আশা করি এই এন্ট্রাস্ট পার্ট এগুলো বুঝতে পেরেছেন। 9-10 আসেন। 9-10 খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ভাই। 9 নম্বর প্রশ্ন অনেকবার বিশেষ পরীক্ষা সব বিভিন্ন পরীক্ষা এসছে, একটু বুঝতে হবে আপনারে। আর 10 নম্বর আপনারা নিশ্চিত পারা উচিত। ডাই শব্দের সাথে অনেক ধরনের প্রিপোজিশন বসে, আমি সেটা নিয়ে বিস্তারিত বলতে চাইবো না, আপনি যে কোনো বই খুললে পাই যাইবেন। আই ফাইনালি কিল্ড দ্য ফ্লাই,
ফাইনালি বলতে আমি অবশেষে কিল মানে মারছিলাম দা ফ্লাই, ফ্লাই মানে এখানে উড়া না, বুঝতে পারছেন, ফ্লাই বলতে এখানে মাসি রেফার করছে, এটা নাউন। আমি অবশেষে মাসিডারে মারছিলাম কেমনে, ড্যাশ আর রোল্ড আপ নিউজ পেপার। রোল্ড আপ নিউজ পেপার বলতে বোঝাচ্ছে ভাই মানে কোনো একটা মোড়ানো নিউজ পেপার, মানে আপনার হাতে একটা নিউজ পেপারের কাগজ আছে, এটারে আপনি মোড়াইছেন, রোল্ড আপ, ওই রোল যেমন মোড়ানো থাকে না, বাড়ি দিয়ে মেরে ফেলছেন। এখন প্রশ্নটা হলো আপনি রোল্ড আপ নিউজ পেপার দিয়ে মাসিডারে মারছেন অবশেষে, এখন দিয়ে অর্থ বুঝাচ্ছে, দিয়ে আপনি কোন প্রিপোজিশন লিখবেন, বাই লিখবেন নাকি উইথ লিখবেন, এটা হলো আপনার জন্য প্রশ্ন। অনেক প্রশ্ন আপনি পাবেন প্রিভিয়াস ইয়ার্সের, অনেক অনেক প্রশ্ন এই বাই অথবা উইথের পয়েন্ট অফ ভিউটা থেকে। আমি বলে দিব আপনাকে, দ্য ম্যান ডাইড ড্যাশ ওভারইটিং, বেশি খায়া বা কম খায়া মারা গেলে আমরা বা ডাইয়ের সাথে কোন প্রিপোজিশন লিখি। আসেন ভাই এটা খুব ভালো করে বলেন ভাই, ডাইয়ের সাথে যে প্রিপোজিশন বসে, যে কোনো ভিডিও দেখতে পারেন, বইও নিশ্চয়ই পাবেন, খুব ইম্পর্টেন্ট প্রিপোজিশন বটে। উত্তর হবে আমাদের উইথ, মানে কোনো কিছু দ্বারা যদি বোঝায়, মানে কোনো কিছু দ্বারা, হাত দিয়ে বা বাই মাই হ্যান্ড, বাই মাই হ্যান্ড। এখন ভাই আপনি কোনো সাপরে কি হাত দিয়ে মারেন? একটা প্রশ্ন আসে বিশেষ পরীক্ষায়, অনেক জায়গায় আসছে যে আই কিল দ্য স্নেক ড্যাশ দ্য হ্যান্ড ড্যাশ দ্য স্টিক, মানে আই কিল দ্য স্নেক, স্নেক মানে সাপ, আমি সাপটারে মেরেছিলাম ড্যাশ দ্য স্টিক, লাঠি দ্বারা। এখন লাঠি দ্বারা মারছেন নাকি আপনার হাত দিয়ে মারছেন? বললো স্যার আমরা হাত দিয়ে মারছি। হ্যাঁ, আপনি কি থাপ্পড় দিয়ে সাপ মারেন ভাই? না, আমরা কখনো কেউ থাপ্পড় দিয়ে সাপ মারতে পারি না, আমরা হাত দিয়ে মারি, বাট হাত তো আর ডাইরেক্ট সাপের লাগাই না, গায়ে লাগাই না যে থাপ্পড় দিয়ে মেরে ফেলছি বা বসি দিয়ে মেরে ফেলছি, না ভাই। যেমনটা হয় ধরেন এটা হলো আমার হাত, এটার আপনি লাঠি কাউন্ট করেন, তাহলে আমি লাঠি দিয়ে মারছি, হাত কিন্তু ব্যবহার করছি ঠিক, বাট মূল কাজটা করছে কি, লাঠি যায় মারছে। ফলে উত্তর লিখতে হবে আই কিল দ্য স্নেক উইথ দ্য স্টিক। ওকে, উইথ দ্য স্টিক। তাহলে এখানেও সেম কথা ভাই, আমি মাসিটারে মারছিলাম উইথ আ রোল্ড আপ নিউজ পেপার, একটা মোড়া নিউজ পেপার দিয়ে। আর এটা বুঝতে পারছেন, বেশি খেয়ে মারা গেলে কি হয়, ডাইড ফ্রম ওভার ইটিং, ডাইড ফ্রম হাঙ্গার, আপনারা নিশ্চয় জানেন। এই ছিল আপনাদের সাথে আজকের প্র্যাকটিস ক্লাস, আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে দিয়েছে। ভালো থাকবেন, দোয়ায় রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।